এই ছেলে, পাবলিক প্লেসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস? তোর জন্য আশেপাশে সবার সমস্যা হচ্ছে, দেখছিস না? ঠাস ঠাস ঠাস। আমার জন্য একা ক্ষতি হবে কেন? আরও মানুষ তো খাইতেছে, তাদের না দেখে আমাকে এসে সোজা চর মেরে শাসন করতেছেন। পারলে তাদের গিয়ে বলেন। কি বললি তুই, কুত্তার বাচ্চা? আমাকে চরও মেরেছিস, আবার আমার মুখে মুখে কথাও বলতেছিস? তোকে আজকে 14 শিকের জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমি থামছি না। তুই কে রে শালা, আমাকে 14 শিখা জেলের ভাত খাওয়াবি? আমার জন্মের পর থেকেই তো সিগারেট খাচ্ছি, কেউ কিছু বলে নাই। আর আজকে হুট করে এসে তুই এসব বলছিস? নীলা সাগরের কথায় বেশ রেগে গেল। সাগরের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো পুলিশের গাড়ির কাছে। সাগরকে দেখে অবাক হয়ে তার চাচা হাসান বলতে লাগলো, কিরে সাগর, তুই এইখানে কি করিস? আর নীলা, কি হয়েছে? তুমি তাকে ধরে আনছো কেন? ধরে আনবো না মানে? সে এমন কাজ করেছে যা বলার বাইরে। পাবলিক প্লেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তাও আবার কলেজ গেটের সামনে দাঁড়িয়ে। কত বড় সাহস তার! সামনে তাকিয়ে দেখো, সবাই সিগারেট খাচ্ছে। এইখানে সাগরকে ধরে আনার কোনো মানেই হয় না। সো সাগরকে ছেড়ে দাও। আপনি বললেই হলো নাকি ছেড়ে দেবো তাকে? সে সিগারেট তো খেয়েছে, আবার আমার সাথে বেয়াদবিও করেছে সে। হ্যাঁ, আপনি পুলিশ হয়েছেন তো কি হয়েছে? আর বেয়াদবি তো একটু আরেকটু করাই যেতে পারে, তাই না? যেহেতু আপনি এই থানার এসআই। তবে রে দাঁড়া, বেয়াদবি করবি তাই না? এ বলে নীলা দিল সাগরকে দৌড়ানি। এদিকে সাগর এক দৌড়ে ওইখান থেকে চলে গেল তার বাসায়। এদিকে নীলা আর ওইখানে না দাঁড়িয়ে চলে আসলো গাড়িতে। ওই ছেলেটাকে চেনেন না আপনি? নীলা, ওইটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। এমনিতে একটু দুষ্টু, তবে সবাইকে সাহায্য করে সব সময়। তুমি এই এলাকায় নতুন এসেছো, কয়েকদিন থাকো, সব বুঝে যাবে। তা তো বুঝতেই হবে। নতুন অফিস, নতুন শহর, আবার নতুন মানুষও, সবকিছুই চিন্তা হবে। ড্রাইভার চাচা, এখন থানার দিকে চলেন, যাওয়া যাক। জি ম্যাম, চলেন। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে চলে আসলো থানায়। এদিকে সাগর তার বাসার সামনে এসে কলিং বেল দিতেই তার ছোট বোন সাদিয়া এসে দরজা খুলে দেয়। সাগরকে দেখে একটু রাগী কণ্ঠে বলতে লাগলো, সারাদিন কোথায় ছিলে তুমি? আম্মু যে এতগুলো ফোন দিল, একটা ফোনও রিসিভ করলে না কেন? আমার বনুটা বুঝি রাগ করেছে। রাগ করো না, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই তো ফোন ধরতে পারি নাই। এখন বলো, কেন আমাকে ফোন করছিলে সারাদিন? আমি জানি না, আম্মু জানে। আম্মুর কাছে যাও। সাগর আর কিছু না বলে চলে গেল রান্নাঘরে। পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, তুমি আমাকে এত মনে করো। আজকে প্রথম দেখলাম তুমি সত্যি আমার লক্ষ্মী আম্মু। এ আইসে এখন আম্মু ডাকতে? যা সর এইখান থেকে। কতগুলো ফোন দিলাম, একটা ফোনও তো রিসিভ করলি না। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই তো ফোন রিসিভ করতে পারি নাই। সরি আম্মু, রাগ করো না। হয়েছে, আর বাহানা করতে হবে না। যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, খাবার দিতেছি টেবিলে। ঠিক আছে, খাবার দাও। তবে আজকে এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি? আসবে বলেই তো এত রান্না করলাম। তোর চাচা বলেছে আজকে নাকি থানায় নতুন অফিসার এসেছে, তাকে নাকি দুপুরে আমাদের বাসায় খাওয়াবে। এর জন্য আর কি এত রান্না। ভালো ভালো, বেশ ভালো করে খাইয়ে দাও তাদের। আমি গেলাম এখন। এই বলে সাগর চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে বসে আছে সোফায়। এমন সময় সাদিয়া এসে বলতে লাগলো, ভাইয়া চলো আমরা রুমে যাই, তোমার সাথে গেম খেলবো আমি। আমি এখন গেম খেলতে পারবো না, আমার অনেক কাজ আছে। দরজাটা লাগিয়ে দে এখন।
এই বলে সাগর চলে গেল বাহিরে। বাইকটা স্টার্ট দিয়ে সোজা চলে গেল গার্লস কলেজের সামনে। গিয়ে দেখে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগর তার সবগুলো বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিল রাস্তায়। এদিকে জানালা দিয়ে কয়েকজন তাকিয়েছিল তাদের দিকে। হঠাৎ তাদের পড়ে যেতে দেখে তারা হাসতে লাগলো। এইদিকে সাগরের বন্ধুরা তো পুরাই রেগে আগুন। এই শালা আমাদের ফেলে দিলি কেন? এখন দেখ তো মেয়েগুলো হাসতেছে কীভাবে। আমাদের না ফেললেও পারতি। আরে শালা, এইভাবে যদি প্রতিদিন এইখানে এসে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস তাহলে কি তাদের পাত্তা দিবে তারা? তাদেরও বুদ্ধি খাটাতে হবে। দেখ এখন পড়ে গেছিস তোরা, আর ওরা কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখলাম। এখন তো এইখানে কেন? এই সময় তো তোর বাসায় থাকার কথা। আগে তো কখনোই এই সময় বের হোস না। বাসায় ভালো লাগছিল না, তাই আর কি চলে এসেছি বাহিরে। এখন চল কোথাও থেকে ঘুরে আসি, একা একা ভালো লাগে না। আমি যেতে পারবো না। আজকে প্রপোজ করবো রাফিয়াকে। আচ্ছা কর, তাহলে আমি যাই। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো একটা পার্কে। একা একা বসে বাদাম খাচ্ছে আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। এমন সময় একজন সামনে এসে দাঁড়ালো সাগরের। সাগর মাথাটা তুলে সামনের দিকে তাকাতেই দেখতে পেল সেই পুলিশ মেয়েটি। সাগর সেই দিকে খেয়াল না করে তার মতো গান শুনতেছে আর বাদাম খাচ্ছে। এইদিকে মেয়েটা বলতে লাগলো, কিরে, তোকে যে এতবার ডাকাডাকি করলাম, তোর কানে কি কথা যায় না? ম্যাম আমাকে কি কিছু বলেছেন? এখানে তুই ছাড়া আর কে আছে বলতো? আশেপাশে তো কেউ নাই, তবে আপনি আমাকে ডাকতেছেন কেন? আমাকে কি প্রয়োজন আপনার? তুই তো এই এলাকার ছেলে, তাই না? আমি পিওর 100% খাঁটি এই এলাকার ছেলে। কেন, কি হয়েছে এখন? তোর বাইকে করে আমাকে পুরো এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবি, কোথায় কি আছে কোথায় কি না আছে সবকিছু। আমি পারবো না, আমার কাছে টাকা নেই, বাইকেও তেল নেই যে তেল ভরবো। আর একটা কথা, আমার বাইকের পিছনে কোনো মেয়ে বসলে আমার শরীর চুলকানি ওঠে। এটা দেখেছিস তো, এইখানে তোকে গুলি করে মেরে ফেললেও আমাকে কেউ কিচ্ছু বলবে না। সমাজের লোকদের কাছে বলে দিব তুই খারাপ ছিলে তাই তোকে মেরেছি আমি। এসব খেলনা পিস্তল দেখে আমি ভয় পাই না, জানতো এখান থেকে। আজাইরা পেঁচাল পারেন কেন আমার সাথে এসে? আজ থেকে তোর সাথে আজারে পেঁচাল পারবো, চল এখন। এই বলে নীলা সাগরের পেটের মধ্যে পিস্তল ঠেকিয়ে ধরতেই সাগর কিছুটা ভয় পেয়ে গেল। আর আপনা আপনি করতে করতে বলতে লাগলো, প্লিজ এটা সরিয়ে ফেলেন, আমি আপনাকে পুরো এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্লিজ এটা সরিয়ে ফেলেন এখন। ঠিক আছে, সরিয়ে ফেলতেছি। আর একটা কথা, বাইক ব্যাক করার সময় আমাকে বলে ব্যাক করবি। ঠিক আছে, তবে আমাকে 500 টাকা দিতে হবে তেল ভরার জন্য। আমার কাছে টাকা নেই। যা, তেল ভরে দিবনি। সাগর আস্তে আস্তে বাইক চালাচ্ছে যাতে নীলার শরীরে তার শরীরের সাথে না লাগে। এতে আস্তে বাইক চালাতে দেখে নীলা রেগে গিয়ে বলতে লাগলো, রে, তুই বাইক চালাচ্ছিস নাকি সাইকেল চালাচ্ছিস বলতো? সামনের দিকে তাকিয়ে দেখ তো, তোর আগে সাইকেলের লোকটা চলে গেছে। আপনি তো বলেছেন আপনার শরীরের সাথে যেন আমার শরীর না লাগে, তাই তো আস্তে আস্তে চালাচ্ছি। এখন আপনি যদি বলেন তাহলে আমি জোরে চালাতে পারবো। জোরে চালা, দেখি তুই কতটা পারদর্শী বাইক রাইড করতে। সাগর ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। সাগরের গাড়ি চালানো দেখে নীলা কিছুটা ভয় পেয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এই ছেলে হয়তো আজকে আমাকে মেরে ফেললেই শান্তি হবে। এত স্পিডে কেউ বাইক চালায় নাকি? কি ম্যাডাম, ভয় পাইতেছেন নাকি? ভয় পাইলে বলেন, আপনাকে নামিয়ে দিয়ে আসি আপনার থানায়। আমাকে থানায় নামিয়ে দিয়ে আসতে হবে না, তোকে যা কাজ দিয়েছি এটা কর। আর তোর আব্বু কিসের কাজ করে? আমার আব্বু তো জুতা সেলাইয়ের কাজ করে। মানে তোর আব্বু যদি জুতা সেলাইয়ের কাজ করে তাহলে এই বাইক কিনলে কিভাবে? দেখে তো মনে হচ্ছে কয়েকদিন হয়েছে বাইকটা রুম থেকে বের করা হয়েছে। আমার বন্ধু কিনেছিল, আমি একটু ঘুরতে নিয়ে আসলাম। তার মানে তুই বাইক চালাস, তোর লাইসেন্স নাই?
না নেই তো কি হয়েছে? চল এখন থানায় নিয়ে যাব তোকে। বিনা লাইসেন্সে বাইক চালিয়েছিস, এটার জন্য তোকে একদিনের জন্য জেলে ঢুকানো হলো। আপনি বললেই হলো নাকি যে আমাকে জেলে যেতে হবে? নিজেই তো আমাকে এখানে নিয়ে এসেছেন, না নিয়ে আসলে কি আমি বাইক চালাইতাম? নিয়ে যখন এসেছি তখন তো আমার সাথে যেতেই হবে। আর তোকে বারবার জেলে ঢুকিয়ে ভান্ডার ভারী না দেওয়া অবধি মনে হয় না, আর তোকে বারবার জেলে ঢুকিয়ে ডান্ডার বাড়ি না দেওয়া অবধি মনে হয় না আমি শান্তি পাবো। আচ্ছা, আপনার তো অনেক শখ আমাকে জেলে ঢুকিয়ে ডান্ডার বাড়ি দেওয়া, তাই না? সকালে আমার সাথে বেয়াদবি করেছিল, ওইটা এখনো ভুলি নাই। তাই তো আজকে তোকে ডান্ডার বাড়ি মেরে ঠান্ডা করব আমার মনটা। যেই নীলা সাগরের হাত ধরে উঠতে যাবে এমন সময় সাগর নীলাকে টান দিয়ে তার কোলে বসিয়ে দিয়ে নীলার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া এক করে দিল। কয়েক মিনিটের মধ্যেই কি হয়ে গেল নীলা কিছুই বুঝতে পারল না। এইদিকে নীলা অনেক চেষ্টা করতেছে সাগরের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য, কিন্তু সাগর তো নাছোড় বান্দা। নীলা ছোটার চেষ্টা করলো, সাগর নীলার ঠোঁট এমনভাবে কামড়ে ধরে আছে, যদি বেশি নড়াচড়া করেন তাহলে ঠোঁট কেটে যাবে। বেশ কয়েক মিনিট পর সাগর নীলাকে ছেড়ে দিয়ে বলল, এখন আমাকে নিয়ে যাইতে পারেন, এখন যাওয়ার জন্য প্রস্তুত আছি আমি। তুই তো দেখছি অনেক বড় বেয়াদব। আমি একজন পুলিশ অফিসার, তুই আমাকে কিস করলি? আজকে তোকে আমি নিয়েই যাব জেলের ভেতরে। চলেন যাই, আপনাকে যেহেতু কিস করেছি আপনার হাতে মাইর খাইলেও কিছুই হবে না, আরও মজাই লাগবে। এ বলে সাগর বাইকে উঠে পড়ল। এইদিকে নীলা রাগে সাপের মতো ফসফস করতে করতে সাগরের পিছনে গিয়ে বসে পড়ল। দীর্ঘ 10 মিনিট পর সাগর আর নীলা চলে আসলো থানায়। সাগর বাইক থেকে নেমে তার হাতে থাকা বাইকের চাবিটা নীলার হাতে দিয়ে বলতে লাগলো, এখন আমাকে নিয়ে যেতে পারেন, কোনো কিছুই বলবো না। চল, আজকে তোকে এমন মার মারবো আর কোনো দিন আমার সামনে এসে দাঁড়াতে পারবি না। এই বলে নীলা সাগরের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে গেল 14 শিকার জেলের ভিতরে। সাগরের শার্টের কলার ছেড়ে দিয়ে নীলা ডাকতে লাগলো, হাবিলদার, হাবিলদার, এক্ষুনি আমার কেবিন থেকে লাঠিটা নিয়ে আসেন। আজকে একটা লুচ্চা ছেলেকে শাস্তি দেই। এই নেন ম্যাম আপনার লাঠি। নীলা লাঠিটা নিয়ে সাগরকে মারতে লাগলো। এইদিকে সাগর ব্যথায় উফ আহ করতেছে আর বলতেছে, ম্যাম, আমাকে আর মারবেন না প্লিজ, আমি আর কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করব না। খারাপ ব্যবহার করেছিস ওইটা আমি মাইন্ড করি নাই। পার্কে তুই আমাকে লিপ কিস করেছিস, আবার আমার ঠোঁট কামড় মেরে কেটে ফেলেছিস, এটার জন্য তোকে আমি মারতেছি। নীলা বেশ কিছুক্ষণ সাগরকে মারধর করার পর লাঠিটা ফেলে দিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে সাগরের পুরো শরীর ব্যথা হয়ে গেছে। হাবিলদার সাগরের কাছে এসে বলতে লাগলো, কি করেছো সাগর তুমি? নীলা ম্যাম তোমাকে এইভাবে মারলো কেন? কিছুই করি নাই চাচা, সকালে ওনার সাথে বেয়াদবি করেছিলাম তাই মেরেছে। আর একটা কথা, আমার পরিচয় দিয়েন না ওনাকে, উনি যা ইচ্ছা করুক। ঠিক আছে, তুমি যেহেতু মানা করতেছো তাহলে আমি বলবো না কিছু। এখন আমি যাই, নীলা ম্যাম ডাকতেছি। হাবিলদার চলে গেল নীলার কেবিনে। এদিকে নীলার পুরো শরীর ঘেমে গেছে সাগরকে মারার কারণে। নীলার কেবিনে হাবিলদার প্রবেশ করতেই নীলা বলতে লাগলো, এখন যেই ছেলেটাকে মেরে এসেছি সেই ছেলেটাকে যদি কেউ ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আসে তাহলে তাকে বলে দিবেন যে আমার অনুমতি ছাড়া তাকে ছাড়া যাবে না। আমি এখন বাসায় গেলাম, সন্ধ্যায় আসবো। ঠিক আছে ম্যাম, যান তাহলে। নীলা একবার সাগরের দিকে তাকিয়ে চলে গেল বাহিরে। গাড়িতে উঠতেই ড্রাইভার বলতে লাগলো, ম্যাম, আপনি সাগরকে ধরে এনেছেন কেন? সে কার ছেলে আপনি জানেন এটা? সে যার ছেলেই হোক না কেন তাতে আমার কোনো যায় আসে না। সে অপরাধ করেছে, তাকে শাস্তি দিয়েছি আমি। আর কোনো কথা শুনতে চাই না তোমার কাছ থেকে, যাও এখন। ড্রাইভার আর কিছু বলল না, গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার নীলাকে নিয়ে চলে আসলো নীলাদের বাসায়। কলিং বেল দিতেই নীলার আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীলা, প্রথম দিন অফিস কেমন কাটলো? তোর কোনো সমস্যা হয় নাই তো? ভালোই কাটছে আম্মু, কোনো সমস্যা হয় নাই। আমি ফ্রেশ হয়ে আসতেছি, আমার জন্য খাবার রেডি করেন। ঠিক আছে, যা তুই, আমি খাবার রেডি করতেছি।
নীলা চলে গেল। এইদিকে সাগর বসে আছে সদ্য শিখা জেলের ভিতর। এমন সময় থানার ভিতরে প্রবেশ করলো ডিআইজি মোহাম্মদ রফিক চৌধুরী। জেলের ভিতর সাগরকে দেখে রফিক বলতে লাগলো, হাবিলদার সাগরকে জেলে ঢুকিয়েছে কে? না মানে স্যার, নীলা ম্যাম সাগরকে জেলের ভিতরে ঢুকিয়েছে। সাগর, কি হয়েছে যে তোকে জেলের ভিতরে ঢুকিয়েছে? এক্ষুনি নীলাকে ফোন দিয়ে অফিসে আনেন, তার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে স্যার, আপনি কেবিনে গিয়ে বসেন, আমি এক্ষুনি ফোন দিয়ে নীলা ম্যামকে বলতেছি আসার জন্য। রফিক চৌধুরী চলে গেল কেবিনে। এদিকে হাবিলদার ফোন দিল নীলাকে, কিন্তু নীলা ফোন তুলতেছে না। বেশ কয়েকবার ফোন দিতে নীলা ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই এই পাশ থেকে হাবিলদার ভয়ে ভয়ে বলতে লাগলো, নীলা ম্যাম তাড়াতাড়ি থানায় আসেন, ডিআইজি স্যার এসেছে, আপনাকে খুঁজতে চাই। 10 মিনিটের ভিতরে আসেন থানায়। ওকে, আমি এক্ষুনি আসতেছি। এই বলে নীলা ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে পড়তে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। এদিকে নীলা কিছুটা ভয় পেয়ে আছে। 5 মিনিটের মধ্যেই গাড়ি থানায় ঢুকতে নীলা তাড়াতাড়ি করে চলে গেল থানার ভিতরে। হাবিলদারকে ইশারা করতে দেখিয়ে দিল রফিক চৌধুরী কোন কেবিনে আছে। স্যার, আসতে পারি? আসো। তা কোথায় গিয়েছিলে থানা থেকে? স্যার, একটু বাসায় গিয়েছিলাম, আমি জানতাম না আপনি যে আসবেন আজকে। আমি প্রতিদিন আসি থানায়, আমার পরিচয়টা তো জানো তাই না? জি স্যার, আপনার পরিচয় জানি আমি। এখন বলো, সাগরকে জেলে ঢুকিয়েছো কেন? তার কি অপরাধ ছিল? স্যার, তার বাইকের লাইসেন্সটা ছিল না এবং তার বাইকের হর্নটা অনেক শব্দ করছিল। তাকে আরেকটা কারণে জেলে ঢুকিয়েছি। কি কারণে ঢুকিয়েছো বলো? এটা বলতে পারবো না স্যার, আমার শরম করতেছে। দেখো নীলা, তুমি এই থানার ওসি, তুমি যদি এসব বলতে শরম পাচ্ছ, তাহলে অন্যান্য আসামিরা যদি খারাপ কাজ করে তাহলে তাদের নামেও তো মনে হয় কেস ফাইল হবে না। আসলে স্যার, এই ছেলেটা আমাকে জোর করে কিস করেছে আর সকালবেলা মেয়েদের কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। কথাটা কি সত্যি নাকি মিথ্যা? বা তোমার কাছে এমন কোনো প্রমাণ আছে যে তুমি যা যা বলেছো সব সত্যি? লিপ কিস যে করেছে এটা কেউ দেখে নাই, তবে সকালে আমার সাথে বেয়াদবি করেছে। এটা হাবিলদার চাচা আরো কয়েকজন দেখেছে। হাবিলদার একটু কেবিনে আসছেন তো? জি স্যার, বলেন। আমাদের থানায় ওসি মিস নীলা বলতেছেন যে সকালে নাকি সাগর সিগারেট খেয়েছে মেয়েদের কলেজের সামনে। তার মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, স্যার, সিগারেট খেয়েছে নাকি জানি না, তবে নীলা ম্যাম সাগরকে ধরে গাড়ির সামনে নিয়ে এসেছিল আর সাগর একটু বেয়াদবি করেছে, এটা দেখেছি। ওহ আচ্ছা, বেয়াদবির শাস্তি তো দেওয়া হয়ে গেছে, এখন তাহলে তাকে ছেড়ে দিন। কিন্তু স্যার, সে যে আমাকে ইয়ে করেছে ওইটার কি হবে? এক কাজ করেন, ওইটা যেহেতু কেউ দেখে নাই, আপনি গিয়ে তাকে আরেকটা ইয়ে করে আসেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু সে জোর করে আপনাকে ইয়ে করেছে, আপনিও জোর করেই ইয়ে করে আসেন। থু, ছি ছি, আমি পারবো না এটা। সে সিগারেট খায় আর আপনি বলতেছেন আমাকে তার সাথে ওইসব করার জন্য? পারলে তাকে ছেড়ে দেন। হাবিলদার, তাকে আমার গাড়িতে রেখে আসেন, আমি আসতেছি একটু পর। ঠিক আছে স্যার। হাবিলদার চলে যেতে রফিক চৌধুরী একটা ফাইল বের করে নীলার সামনে রেখে বলতে লাগলো, এইখানে 5 জন আসামির নাম, ছবি এবং সকল কিছু দেওয়া আছে। তাদেরকে খুঁজে বের করে জেলে ঢুকাবেন। কারো যদি সাহায্য লাগে নিতে পারেন। কিন্তু স্যার, এখানে তো একটা সমস্যা আছে। আমি তো এই এলাকায় নতুন, কিছুই চিনি না। ড্রাইভারও তো নতুন, সেও কিছুই চেনে না। এখন কি করব? যাকে পাঠিয়েছেন তাকে সুস্থ করে এরপর না হয় কাজে নাইবেন। আরেকটা কথা, ছেলেটা কিন্তু একদম ভালো না, বেশি মেলামেশা করবেন না, পরে সমস্যা হয়ে যাবে। আপনি তাকে ছেড়ে দিলেন কেন? তার তো জেলে থাকার দরকার ছিল। আপনি তাকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছেন। এক্ষুনি তাকে জেলে ঢুকাচ্ছি আমি। এটা ভুলেও করবেন না, পরে আপনার উপর বিপদ আসলে একমাত্র সেই আপনাকে খুঁজে বের করতে পারবে, আর কেউ না। আপনার কথার মানে বুঝলাম না আমি। না, বুঝাই ভালো। এখন আপনার কাজ করেন,
যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবেন, আমি হেল্প করব আপনাকে। এই বলে রফিক চৌধুরী চলে গেল গাড়িতে। ড্রাইভিং সিটে বসতে বসতে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তুই নাকি নীলাকে লিপ কিস করেছিস? না আব্বু, আমি কিছুই করি নাই। তুমি তো জানোই আমি কেমন ছেলে। আমি কি এইসব করতে পারি? হয়েছে হয়েছে, আর সাজু সাজতে হবে না। পছন্দ হলে বলিস, আমি বিয়ে করিয়ে দিব। আমি এখনো বাচ্চা, আর তুমি বলতেছো আমাকে বিয়ে করিয়ে দিবে এখনই? বেশ ভালো, বেশ ভালোভাবেই পিটানি দিয়েছে দেখতেছি। বাসায় গেলে তোর মা কি জানে বলবে দেখিস। আহ, কি আর বলবে, কিছুক্ষণ ওই মেয়ের ব্যাপারে একটু সুনাম গাইবে, পরে এমনি এমনি ঠিক হয়ে যাবে। রফিক চৌধুরী সাগরের কথা শুনে হাসতে লাগলো। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন রফিক চৌধুরী সাগরে কে হতে পারে। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে দুজন চলে আসলো বাসায়। সাগরকে ধরে ধরে দরজার সামনে নিয়ে কলিং বেল দিতে সাগরের মা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি হয়েছে সাগরের? এইভাবে তাকে ধরে নিয়ে এসেছো কেন? সাগর, তোর কি হয়েছে বাবা? আম্মু, আমার কিছুই হয় নাই, তুমি অযথা চিন্তা করো না তো। আরে বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমার গাড়ির সাথে। এই যে বলি বাইক জোরে চালাস না, তবু বাইক জোরে জোরে চালাই সে। এখন বুঝ কেমন লাগে। আমার ছেলেকে বকা দিবে না বলে দিলাম, আর একবার বকা দিলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। বাহ বাহ, মা ছেলে এক, আর আমি বললেই আরেক। ভালো ভালো, থাকো দুজন, আমি গেলাম এখন। রফিক চলে গেল রুমে। এদিকে সাগর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় সাগরের মা খাবার নিয়ে আসলো। সাগরকে খাবার খাইয়ে দিতে দিতে বলতে লাগলো, সত্যি করে বলতো, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিস নাকি অন্য কিছু হয়েছে? সত্যি বললে তো তুমি আবার চিৎকার চেঁচামেচি করবে। থাক, না বলাটাই ভালো হবে। তুই বল, আমি কিছুই বলবো না। একটা মেয়েকে লিপ কিস করেছিলাম। মেয়েটা ছিল পুলিশ অফিসার। পরে সে আমাকে ধরে নিয়ে একটু কেলানি দিয়েছে, এই আর কি। মেয়েটা দেখতে কেমন রে? মোটামুটি ভালোই আছে। তবে তুমি এসব প্রশ্ন করতেছো কেন বুঝলাম না। তোর পছন্দ হলে আমাকে বলতে পারিস, আমি মেয়েটার পরিবারের সাথে কথা বলে তোদের বিয়েটা দিয়ে দেব। কার বিয়ে দেওয়ার কথা চলছে এইখানে শুনি? আমাকে একা রেখেই কার বিয়ে দেওয়া হয়েছে দেখতেছে? যেই মেয়েটা সাগরকে মেরেছে সেই মেয়েটার কথা বলতেছি। আচ্ছা, তুমি তো থানায় গিয়েছিলে, মেয়েটাকে তো দেখেছো তাই না? মেয়েটা দেখতে কেমন? দেখেন তো, বেশ সুন্দরী, দেখতে তো বেশ সুন্দরী, তবে তোমার সাথে সুন্দর না বেশি। এখন যদি বলি মেয়েটা তোমার থেকে সুন্দরী হলে তো তোমার কপাল শনি, মঙ্গল বৃহস্পতি লেখা আছে। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, তোমার ছেলের বউ হবে ওইটা। সাগর, তুই তো লেখাপড়া করিস না, আমাদের অফিস দেখাশোনা কর বা অন্য কোনো একটা চাকরি কর। আম্মু, আমার কাজ টাজ ভালো লাগে না একটুও। আমি কাজ করতে পারবো না। যখন আমার ইচ্ছা হবে তখন আমি কাজ করব। ঠিক আছে, তোর ইচ্ছা, আমরা আর তোকে বাধা দেব না, তুই যা ইচ্ছা করতে পারিস। সাগরকে খাইয়ে দিয়ে রুনা বেগম এবং রফিক চৌধুরী চলে গেল রুম থেকে। এইদিকে সাগর বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো তার। সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়ে উঠে পড়ল সাগর। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখতে পেল কয়েকজন লোক বসে আছে। সাগরকে দেখে তার মা বলতে লাগলো, আয় বাবা, এখানে বস। আয়েশা, এটা হচ্ছে আমার ছেলে সাগর, পড়ালেখা শেষ করে শুধু ঘুরে বেড়ায়। সাগর তো বেশ ভালো বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় দেখে গিয়েছিলাম। এখন তো দেখি অনেক পরিবর্তন হয়েছে সাগরের। হবে না কেন? আমার ছেলে বলে কথা। সাদিয়াকে নিয়ে আসলি না কেন? অনেক দিন হয়েছে সাদিয়াকে দেখি না। সাদিয়ার সামনে পরীক্ষা, তাই আসে নাই। পরীক্ষা শেষ হলে পাঠিয়ে দিবনে, 1 মাস থেকে যাওয়ার জন্য। ঠিক আছে, পাঠিয়ে দিস। চল, এখন খাবার খেয়ে নিবি। চল এখন। সাগর আর বসে না থেকে চলে আসলো বাহিরে। পকেট থেকে ফোনটা বের করে কল দিল তার বন্ধু রহিমকে।
কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে রহিম বলতে লাগলো, কি রে সাগর, তুই কোথায় আছিস রে? তোকে কতবার ফোন দিলাম, একবারও রিসিভ করলি না। ফোন চার্জে ছিল রে, এর জন্য আর কি ফোন রিসিভ করতে পারি নাই। এখন তোরা কোথায় আছিস সেটা বল, আমি এখনই আসতেছি। ঠিক আমরা 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে আছি, তুই চলে আয় চায়ের দোকানে। কাছে আসতেছি, কিছুক্ষণ অপেক্ষা কর। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে দাঁড়িয়ে রইল রিকশার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর একটা রিকশা আসলো। রিকশায় উঠে পড়তেই রিকশাওয়ালা মামা চলতে লাগলো 3 রাস্তার মোড়ে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো 3 রাস্তায়। টাকা দিয়ে হাঁটতে লাগলো সাগর। রহিমের পাশে বসতেই রহিম বলে উঠল, কি রে মামা, কি শুনতেছি তুই নাকি লেডি পুলিশ অফিসারের হাতে মার খেয়েছিস, তাও আবার 14 শিখের জেলের ভিতরে গিয়ে। তোদের এই কথা কে বলেছে? আমি ডেডি পুলিশের হাতে মাইর খেয়েছি 14 শিখা জেলের ভিতরে? শুনেছি এক জায়গা থেকে, তবে কথাটা কি সত্যি নাকি মিথ্যা সেটা বল আগে। সত্যি হলে আমরা আজকে তোকে ট্রিট দেব, আর মিথ্যে হলে তুই আমাদের ট্রিট দিবি। সত্যি মেরেছে এই সাদিক হাসান। চল, আজকে রহিম আমাদের ট্রিট দিবে। তার পকেট দেখি কতটুকু ভরা আছে, আজকে তার সব কিছুই শেষ করে ফেলবো। ঠিক আছে চল, দেখি তুই আমার পকেটের কি অবস্থা করতে পারিস। এই বলে রহিম সবাইকে নিয়ে চলে গেল রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করতে করতে রাত বেজে গেল 1টা। ওইটার বিলের কাগজ হাতে ধরিয়ে দিতেই রহিম বলতে লাগলো, শালারা, আজকে তোরা আমাকে পুরাই ফকির বানিয়ে দিলি। 35,000 টাকার খাবার খেয়েছিস তোরা। একজন রাক্ষসও তো এমন খাবার খায় না। কান্না করিস না দোস্ত, এটা তো সামান্য একটা উদাহরণ দিলাম। আজকে রাত হয়ে গেছে তাই আর খাই নাই। আর কোনো দিন ভুলবশত যদি এমন কথা বলিস তাহলে আজকের দিনটা মনে থাকবে আশা করি। মনে থাকবে না মানে? 100% মনে থাকবে। তুই যে কি জিনিস এটা আজকে বুঝলাম। এখন চল যাই আমরা। চল। রহিম বিল দিয়ে সবাইকে নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এখান থেকে সবাই আলাদা হয়ে গেল, কারণ সবার বাসা ভিন্ন ভিন্ন জায়গায়। সাগর হেঁটে যাইতেছে আর গান গাইতেছে। এমন সময় সামনে থেকে একটা পুলিশের গাড়ি আসতে লাগলো। এটা দেখে সাগর চমকে উঠল, কারণ হঠাৎ করে এত রাতে ওকে এলাকায় তো পুলিশ আসার কথা না, এইসব ভাবতেছে। এমন সময় পুলিশের গাড়ি সাগরের সামনে এসে দাঁড়াতেই গাড়ির ভিতর থেকে নীলা নেমে আসলো। সাগরের সামনে দাঁড়াতেই সাগর বলতে লাগলো, কি ম্যাডাম, আমার কিস এতই ভালো লাগছিল নাকি যে এত রাতে চলে এসেছেন? চলেন একটা কিস করি আপনাকে। এই বদমাইশ ছেলে, তোর তো সাহস কম না? তুই আমাকে এসব কথা বলিস? আমি একজন পুলিশ অফিসার, এটা তুই ভালো করে দেখে বুঝিস না? দেখে তো বোঝা যাইতেছে পুলিশ অফিসার, কিন্তু শরীরের ভিতরে এত আগুন যে আছে জানতাম না। তা আমার রাস্তা আটকানোর উদ্দেশ্যে কি এটা বলেন তো? এত রাতে কোথায় গেছিলি সেটা বল আগে। গিয়েছিলাম গাঁজা মদ খাইতে। কেন, খাবেন নাকি? আমাকে দেখে কি তোর ফাজলামি করতে ইচ্ছে করে নাকি সব সময়? সত্যি করে বল, কোথায় গেছিলি তুই? রেস্টুরেন্টে খাবার খাইতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। এখন তো আমাকে ছেড়ে দেন, বাসায় যাইতে হবে। আম্মু হয়তো চিন্তা করতেছে। তোর আম্মু চিন্তা করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার সাথে বেয়াদবি কেন করলি এটা বল। আপনি একজন পুলিশ অফিসার, আমি কেন আপনার সাথে বেয়াদবি করতে যাব বলেন তো? আমাকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে যে আমাকে এসব বলতেছেন? তোর সাথে কথা বলাটাই বেকার, যা সামনে থেকে। যাব তো, তার আগে একবার আপনার ওই 2টা ডাবের দিকে চোখ বুলিয়ে নেই। বেশ বড়সড়ই আছে দেখতেছি। তবে রে দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি এক্ষুনি। এই বলে নীলা সাগরকে দিল দৌড়ানি। এদিকে সাগর সামনের দিকে দৌড়াচ্ছে, নীলা সাগরে পিছু পিছু দৌড়াচ্ছে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সাগর চলে গেল তার বাসায়। এদিকে নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো আর বলতে লাগলো, ছেলেটা ভাবছিলাম একটু দুষ্টু প্রকৃতির মানুষ, কিন্তু এখন তো দেখি সাথে লুচ্চামি স্বভাব আছে তার। আর একবার সামনে পাই তখন বোঝাবো আমি নীলা কতটা খারাপ মানুষ। এই বলে নীলা আবার চলে গেল গাড়ির কাছে। বেশ কিছুক্ষণ
এলাকাটা ঘোরাঘুরি করে চলে গেল থানায়। এদিকে সাগর দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর ভাবতেছে। শালার পুলিশ অফিসার না হলে ওইখানে চুমু দিয়ে দিলাম। আজকে অনেক পিটিয়েছে আমাকে, এমনিতেই শরীরটা ব্যথা করতেছে, এখন তো আবার দিয়েছে দৌড়ানি। তবে মাইয়া কিন্তু পুরাই আগুন। এসব ভাবতে ভাবতে সাগর দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। সোফার দিকে তাকিয়ে দেখে তার মা এখনো বসে বসে টিভি দেখতেছে। সাগর তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, আম্মু, তুমি এখনো ঘুমাও নাই কেন? যাও, অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আর রাত জাগতে হবে না। তোকে না দেখে আমি কখনোই ঘুমিয়েছি নাকি বলতো? আর এইভাবে ঘেমে গেছিস কেন? এমনি ঘেমে গেছি। এখন তুমি রুমে যাও, আমি আজকে খাবো না, বাহির থেকে খেয়ে এসেছি। সাগরের মা চলে গেল। এদিকে সাগর কিছুক্ষণ টিভি দেখে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিল এক ঘুম। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙল তার। ফোন কলের শব্দে ঘুমো ঘুমো চোখে ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে তার বাবা বলতে লাগলো, হ্যালো সাগর, কোথায় আছিস তুই? এই তো আব্বু, ঘুমাচ্ছি। কেন? একটু থানায় আয়, দরকার আছে। এখনই আসতে হবে নাকি আরো পরে আসলে চলবে? 1টার মধ্যে থানায় থাকলেই হবে। ফোন রাখলাম এখন। রফিক চৌধুরী ফোনটা রেখে দিল। এদিকে সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার মা বসে আছে। সাগর খাবার টেবিলে যেতেই মিসেস রুনা বেগম এসে সাগরকে খাবার দিয়ে দিল। খাবার খাওয়া শেষ হতেই সাগর চলে আসলো বাহিরে। এসে দেখে তার বাইক রাখা আছে। তাই আবার বাড়ির ভিতর থেকে বাইকের চাবিটা নিয়ে চলে গেল বাহিরে। বাইকটা স্টার্ট দিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসলো থানায়। ভিতরে প্রবেশ করতে দেখতে পেল তার বাবা এবং নীলা বসে আছে কেবিনে। সাগরকে দেখে তো নীলা বেশ রেগে গেল। এই, তুই এখানে আসলি কেন? তোর তো কোনো দরকার নেই এখানে। নীলা, তার দরকার নেই, আমার দরকার আছে। তুমি এই এলাকায় নতুন, তোমাকে একটা ফাইল দিয়েছি, ওইটার কাজ কতটুকু এগিয়েছো এটা বলো। আসলে স্যার, আমি এই এলাকাটা চিনি না, তাই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি নাই। ভালো কথা বলছো তো তুমি। সাগর, আজ থেকে নীলাকে সকল জায়গায় নিয়ে দিবি তুই। যা যা হেল্প লাগবে নীলার সব করবি। কিন্তু উনি তো আমাকে দেখতেই পারে না, আমি তো খারাপ এর জন্য। নীলা যদি কোনো কমপ্লেন আসে তোমার নামে, তাহলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিব। না স্যার, কোনো কমপ্লেন আসবে না। আমি ঠিকমতো কাজ করব আজ থেকে। ঠিক মতো কাজ করো, এইটাই চাই আমি। সাগর সব সময় হেল্প করবে তোমাকে। এই বলে রফিক চৌধুরী চলে গেল। এইদিকে সাগর একটা চেয়ার টেনে পকেট থেকে সিগারেট বের করে যেই মুখে দিতে নিবে, এমন সময় নীলা বলতে লাগলো, দেখুন মিস্টার, আমার এইসব একদম পছন্দ না। আমার সামনে সিগারেট খেতে পারবেন না আপনি। দরকার পড়লে ওয়াশরুম আছে, আবার বাহিরের জায়গা আছে, ওইখানে গিয়ে সিগারেট খান, আপনাকে কেউ বাধা দিবে না। আমার যেইখানে ইচ্ছা সেইখানেই সিগারেট খাবো, তাতে আপনার কি? আপনি কেন আমাকে এসব বলবেন? আপনার কাজ আপনি করেন, সাহায্য লাগলে আমি আপনাকে করব। নীলা আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, তাই হুট করে তার ঠোঁট জোড়া সাগরের ঠোঁটের সাথে বসিয়ে দিল। সজোরে একটা কামড়। সাথে সাথে সাগরের ঠোঁট থেকে রক্ত পড়তে লাগলো। এটা দেখে সাগর নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আপনার কি হয়েছে? এটা করলেন কেন? এখন তো আমি কোনো খাবার খেতে পারবো না। খাবার খেতে পারবি না বলেই তো করলাম এটা। আমার সামনে নো স্মোকিং। আর যদি দেখি সিগারেট খাইতে, তাহলে এখন তো একটা ঠোঁটে কামড় দিয়েছি, পরের বার একটা দিব না, একসাথে 2টা ঠোঁট কামড়ে মেরে ছিঁড়ে ফেলবো। বললেই হলো নাকি যে কামড় মেরে ছিঁড়ে ফেলবেন? এটা কি আপনার বাপ দাদা লাগানো সম্পত্তি, নাকি যখন যাই ইচ্ছা তখন তাই করবেন? ধরে নিতে পারিস এমনটাই। যদি বেশি কথা বলিস এখন, তাহলে কিন্তু আবার দিব ঠোঁটে কামড়, তখন বুঝবি কি কি জিনিস আমি। দরকার নেই আপনার মতো রাক্ষসীর লিপকিস খাওয়ার।
এই নেন আমার ফোন নাম্বার, যদি দরকার পড়ে তাহলে ফোন দিয়েন, আমি চলে আসব। এখন কোথাও যাইতে পারবি না, এখন আমার সাথে বের হতে হবে তোকে। একটা মিশন আছে, ওটা কমপ্লিট করব। তুই গাড়িতে বসে থাকবি। ঠিক আছে, চলেন। সাগর আর নীলা চলে আসলো বাহিরে। সাগর যেই গাড়িতে উঠতে যাবে এমন সময় নীলা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, গাড়ি দিয়ে যাব না, তোর বাইকটা দিয়ে যাব। আমার বাইক দিয়ে গেলে তো আর শত্রু ধরে আনতে পারবেন না, তার চাইতে গাড়ি দিয়েই চলেন। নীলা আর কিছু বলল না, দুজনেই গাড়িতে উঠে চলে গেল। সাগর সবকিছুই বুঝিয়ে দিতেছে নীলাকে, কোন দিক দিয়ে গেলে কোথায় যাওয়া যাবে, কি করলে কি করা যাবে, এসব কিছুই বুঝিয়ে দিতেছে। হঠাৎ একটা জঙ্গলের ভিতর ঢুকে গেল নীলা। এইটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এই জঙ্গলের ভেতর ঢুকেছেন কেন? এইখানে তো ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে। কিছুই নেই এইখানে। এক দল ঘাপটি মেরে বসে আছে গত 4 বছর ধরে। এইখান থেকে এই সকল কিছু পাচার হয়। তাহলে আপনি একা এসেছেন কেন? পুরো ফোর্স নিয়ে আসলেই তো পারতেন। ফোর্স নিয়ে আসা যাবে না। আর আমি একা কোথায়? সাথে তো তুই আছিস, তাই না? তাকে দেখে সাহসী মনে হয়, কিন্তু আমাকে দেখে ভয় পাস কেন? আপনাকে দেখে ভয় পাই না, আপনার ওই মেশিন গানকে দেখে ভয় পাই। কখন জানি আমার মাথায় গুলি করে দেন। আমাকে যেমন ভাবিস আমি তেমন না। এখন আমার সাথে চল, তাদের সাথে ফাইট করব, তুই আর আমি। নীলা আর সাগর চলে গেল জঙ্গলের ভিতরে। নীলা আর সাগর চলে গেল জঙ্গলের ভিতরে। দুজন হাঁটতেছে এমন সময় গুলি চলার শব্দ পেল নীলা। দুজন একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর একদল শত্রুরা নীলারদের গাছের সামনে এসে বলতে লাগলো, সবাই শোনো, এই জঙ্গলে একটা পুলিশের গাড়ি এসেছে, তাদেরকে যে করেই হোক মারতে হবে। তাদের হাতে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে অনেক বড় সমস্যায় পড়ে যাব। আমাদের কোটি কোটি টাকার মাল আছে, এখনও পাচার করা হয় নাই। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, আমরা তাদের খোঁজে বের করে মারব। ঠিক আছে, এখন আমি ডেরার দিকে গেলাম, তোমরা আশেপাশে খেয়াল রাখো। ঠিক আছে ভাই। তারা চলে যেতে লাগলো। এদিকে নীলা আর সাগর সব কথা শুনে ফেলল। সাগর নীলার হাত থেকে পিস্তলটা নিয়ে সবার মাথার গুলি করে মেরে ফেলল। একবারে নিখুঁতভাবে গুলিগুলো তাদের মাথায় লাগছে। তুমি এত নিখুঁতভাবে গুলি করলে কিভাবে? আর ওদের মাথায় গিয়েও লাগলো? আপনার বস রফিক চৌধুরী আছে না, উনি আমাকে শিখিয়েছে সব কিছুই। চলেন এখন সামনের দিকে যাই, ওরা সব মারা গেছে। ঠিক আছে চলো। সাগর নীলার হাতে হাত রাখতে নীলা সাগরের হাত ছেড়ে দিল এক ছটকায়। সাগর আর কিছু বলল না, সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর দুজন চলে আসলো শত্রুদের আস্থানার সামনে। এসে দেখে সবাই ড্রাগসগুলো প্যাকেটে করতেছে। আর এটা দেখে নীলা বলতে লাগলো, চলো আমরা দুইজন তাদের উপরে অ্যাটাক করি, তাহলে তারা এখানেই মারা যাবে। আপনার মতো বোকা হলে তারা এখানেই মারা যাবে, তাই না? একবার সামনের দিকে তাকিয়ে দেখেন তো কতজন লোক আছে। তারা আমাদের যদি ঘিরে ধরে বা একসাথে গুলি করে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো এখন কি করব আমরা? এখানে দাঁড়িয়ে থাকলে তো ওরা আমাদের দেখে ফেলবে। চুপচাপ দাঁড়ান একটু, আমি দেখতেছি কি করা যায়। ওর আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কোথাও কিছু দেখা যায় কিনা। একটা জিনিস লক্ষ্য করলো, সাগর সবার হাতে লাল রশি বাঁধা। সাগর নীলাকে নিয়ে চলে আসলো সেই জায়গায় যেখানে কিছুক্ষণ আগে কয়েকজন লোককে মেরেছিল। তাদের হাত থেকে লাল রশি খুলে সাগর পরে নিল। নীলার হাতও পরিয়ে দিল একটা। সাগর আর নীলা চলে গেল তাদের সামনে। সাগরের নীলাকে দেখে বেশ অবাক হলো তাদের মধ্যে থাকা লোকেরা। সাগরকে দেখে বলতে লাগলো, এই তুই কে রে, এইখানে এসেছিস কেন? আমি তো তোমাদের সাথেই কাজ করি, এই দেখো আমার হাতেও তো লাল রশি বাঁধা। ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়। সাগর আর কিছু বলল না, কাজে লেগে পড়লো। তাদের সাথে সন্ধ্যা হতে সাগর আর নীলা প্ল্যান করে কাজে লেগে পড়লো। পিস্তলে সাইলেন্সার লাগিয়ে গুলি করতে লাগলো। তাদের উপরে। বেশ কিছুক্ষণের মধ্যেই সাগর আর নীলা সবাইকে মেরে ফেলল।
মারা শেষ হতে তাদের মেন লিডারদের বন্দি করে ফেলল নীলা। সাগর, তোমাকে ধন্যবাদ। তুমি অনেক সাহায্য করেছো আমাকে। আজকে তুমি না থাকলে আমি হয়তো তাদেরকে ধরতে পারতাম না। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। সাগর আর নীলা কথা বলতেছে, এমন সময় তাদের সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। সাগর আর নীলা উঠে গেল একটা গাড়িতে, বাকিদের গাড়িতে উঠিয়ে চলে আসলো সবাই থানায়। সাগর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই রফিক চৌধুরী এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, কিরে সবাইকে ধরিয়ে দিচ্ছিস নাকি? আব্বু, সবাইকে ধরিয়ে দিয়েছি। খুবই টায়ার্ড এখন আমি। সকালে কথা হবে, এখন ঘুমাতে গেলাম। ঠিক আছে, যা তাহলে। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকেলে ঘুম ভাঙলো একটা মেয়ের ডাকে। সাগর ভাইয়া, এই সাগর ভাইয়া উঠো, অনেক সকাল হয়েছে। আম্মু, বিরক্ত করো না তো, অনেক রাতে এসেছি, আমাকে ঘুমাতে দাও। আমি তোমার আম্মু না, আমি সাদিয়া। আরে পিচ্চি, তুই কখন আসলি এখানে? সকালে এসেছি, তোমাকে তো সে কখন থেকে ডাকতেছি, তুমি কোনো কথাই বলতেছো না। কাজ শেষ করে এসেছি তো রাতে, তাই আর কি ঘুম হয় নাই। তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। সাদিয়া চলে গেল নিচে। এইদিকে সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে দেখে সবাই গল্প করতেছে। সাগর সাদিয়ার পাশে বসে বলতে লাগলো, তোর পরীক্ষা শেষ নাকি পিচ্চি? পরীক্ষা শেষ, তাই তো চলে এসেছি। আর হ্যাঁ, আমাকে পিচ্চি পিচ্চি বলবা না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। সাদিয়ার কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। হাসাহাসি শেষ হতেই সাগর আবারও বলতে লাগলো, আচ্ছা যা, তোকে পিচ্চি বলবো না। আম্মু, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। টেবিলে গিয়ে বস, আমি আসতেছি। আর তোমরাও গিয়ে বসে পড়ো, সবাই মিলে খাবার খেয়ে নিই। রুনার কথায় সবাই চলে গেল খাবার টেবিলে। খাবার খেয়ে বসে আছে, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, নীলা। হ্যালো সাগর, আমি নীলা বলছিলাম। বলেন, এই সময় ফোন দিলেন যে? তোমার জন্য একটা গিফট আছে, ওইটা দিব তাই ফোন দিয়েছিলাম। তুমি একটু ওইদিন যেই পার্কে এসেছিলাম ওই পার্কে আসতে পারবে? ঠিক আছে, আমি আসতেছি কিছুক্ষণ পর। ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর রেডি হয়ে নিচে আসতেই সাদিয়া বলল, ভাইয়া, আমিও যাব তোমার সাথে, প্লিজ আমাকে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি আছি এইখানে। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি আসতেছি এখনই। সাদিয়া চলে গেল তার রুমে। রেডি হয়ে নিচে আসতে সাগর তার বাইকের পিছনে বসে নিয়ে চলে গেল তার সেই পার্কে। সাগর আর সাদিয়া বসে আছে। এইদিকে নীলা হাতে এক গুচ্ছ ফুল নিয়ে চলে আসলো সাগরের কাছে। আজকে নীলা নীল শাড়ি পরেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সব কিছু ম্যাচিং করা জিনিস পরেছে নীলা। সাগরের সামনে ফুল বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, এখন তোমার জন্য আজকে আমার প্রমোশন হয়েছে। আজকে আমি অনেক খুশি। আজকে তুমি যা চাইবে তাই খাওয়াবো। আমি কিছুই খাবো না, আপনি যান এখন। সাদিয়া, চলো আমার সাথে, আমরা ঘুরে আসি। এই মেয়েটা কে? এই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কেন, আপনার কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। সাদিয়ার হাত ধরে চলে আসলো বাইকের কাছে। এইদিকে সাদিয়া তো অনেক খুশি, কারণ এই প্রথম তার হাত ধরেছে সাগর। সাদিয়া মনে মনে বলতে লাগলো, সাগর ভাইয়া হয়তো আমাকে ভালোবাসে, তাই তো আমার হাত ধরেছে। ইয়াহু! আজকে আমি অনেক 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 খুশি। এই বলে সাদিয়া সাগরকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এটা দেখে সাগর, কিরে সাদিয়া, তুই এইভাবে আমাকে জড়িয়ে ধরেছিস কেন? সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। আজকে আমি অনেক খুশি, তাই আর কি তোমাকে এইভাবে জড়িয়ে ধরেছি। ও আচ্ছা, এই কথা। এটা দেখে সাগর কিছুটা অবাক হয়ে বলতে লাগলো। সাগর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। এদিকে নীলাও চলে গেল বাসায়। কলিং বেল দিতে নীলার মা এসে দরজা খুলে দিল। নীলাকে গোমরা মুখ করে থাকতে দেখে বলতে লাগলো, কি রে নীলা, কি হয়েছে? এভাবে গোমরা মুখ করে আসিস কেন? এমনি আম্মু, আমি রুমে গেলাম, আমাকে ডাক দিবে না।
নীলা চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে ভাবতে লাগলো সাগরের কথা। হঠাৎ আমার এমন মনে হচ্ছে কেন? আমি আমার জীবন থেকে অনেক বড় একটা জিনিস হারিয়ে ফেলতেছি। কিছু তো একটা আছে। আমি কি সাগরকে ভালোবেসে ফেলেছি? না না, তা হতে পারে না। আমি কিভাবে সাগরকে ভালোবেসে ফেলেছি? সে তো আমার থেকে অনেক ছোট আর অনেক খারাপ। এইসব ভাবতেছে নীলা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রফিক চৌধুরী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো নীলা, তুমি এখন কোথায় আছো? এই তো স্যার, বাসায় আছি। মাথাটা একটু ব্যথা করতেছে, তাই আর কি শুয়েছিলাম। জরুরি দরকার ছিল নাকি? না, জরুরি দরকার ছিল না। আচ্ছা, তো তুমি একটু ঘুমাও, কালকে রাতে মিশন আছে, পরে না হয় কথা বলা যাবে। এই বলে রফিক চৌধুরী ফোনটা কেটে দিল। এদিকে নীলা আবারও শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। দেখতে দেখতে রাত হয়ে গেল। রফিক চৌধুরী, সাগর এবং রুনা বসে খাবার খাচ্ছে। এমন সময় রফিক চৌধুরী বলতে লাগলো, সাগর, নীলাকে তোর পছন্দ হয় নাকি? আব্বু, পছন্দ তো হয়, কিন্তু উনি তো আমাকে পছন্দ করে না, এটাই তো সমস্যা। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোর মায়ের মতোই নীলাও গাড় তেরা। গায়ের রগ সোজা করতে হলে কিছু তো একটা করতেই হবে। তা তো করতেই হবে। তবে আজকে নীলা ম্যাম দেখলাম কিছুটা আনইজি ফিল করছিল সাদিয়াকে সাথে দেখে। তাহলে এটাই কাজে লাগাতে হবে। তুই সব সময় সাদিয়াকে নিয়ে নীলার সামনে সামনে ঘুরঘুরি করবি, দেখবি সাদিয়া হয়তো কিছু একটা বলবে তোকে। আমি তো এটাই চাই। কাল থেকে আমি সব সময় সাদিয়াকে নিয়ে তার সামনে ঘোরাঘুরি করব। যা তাহলে, এখন গিয়ে ঘুমা। সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। সাগর মুচকি হাসতে কলটা রিসিভ করলো আর বলল, কেমন আছেন নীলা ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোনো কাজ আছে নাকি? থাকলে বলেন, আসি আমি এখনই। আসলে তো ভালোই হয়, তবে বেশি কাজ নেই, তুমি চাইলে আসতে পারো। ওকে, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। এ সময় সাগরকে আসতে দেখে তার বাবা বলতে লাগলো, কিরে, এখন কোথায় যাইতেছিস তুই? নীলা ফোন দিয়েছে, বলেছে যাওয়ার জন্য, তাই একটু যাইতেছি। ওহ আচ্ছা, যা তাহলে। যা করবি বুঝে শুনে করবি, তোর উপর আমাদের চিন্তা ভরসা আছে। আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছুই বুঝে শুনে করব। তোমাদের মান সম্মান নষ্ট হতে দিব না আমি। যা তাহলে। সাগর চলে গেল থানার সামনে। এসে ফোন দিল নীলাকে। একবার রিং হতে নীলা ফোনটা রিসিভ করলো। সাগর, চলে এসেছো নাকি? থানার থেকে একটু দূরে আছি। এইখানেই নেমে পড়বো নাকি থানায় আসবো? থানায় আসতে হবে না, তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। ফোনটা কেটে দিয়ে দাঁড়িয়ে রইল ওইখানে। বেশ কিছুক্ষণ পর নীলা আসলো। সাগর নীলার পাশে বসে পড়তে নীলা বলতে লাগলো, রাতের খাবার খেয়েছো নাকি? বাসা থেকে খেয়ে এসেছি। তা এখন কোথায় যাবেন? দুই চোখ যেই দিকে যায় ওই দিকে যাব। এই বলে নীলা তার বাম হাতটা আস্তে আস্তে সাগরের হাতের উপর রাখলো। সাগর তার হাতটা সরালো না, কারণ সে দেখতে চাইছে নীলা কি করে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীলা সাগরের দিকে তাকিয়ে দেখে সাগর ঘুমিয়ে গেছে। এটা দেখে নীলা গাড়িটা রাস্তার একপাশে থামিয়ে আস্তে আস্তে সাগরের কাছে এসে সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁটজোড়া স্পর্শ করতে সাগর রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ রেসপন্স করার পর নীলা সাগরকে ছেড়ে দিয়ে তার সিটে বসে পড়ল। সাগর, ওই মেয়েটা কি সত্যিই তোমার গার্লফ্রেন্ড? ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। বিয়ের কথাবার্তাও চলতেছে বাসায়। আচ্ছা ম্যাম, একটা কথা বলেন তো। কি কথা? আপনি হঠাৎ আমাকে লিপ কিস করলেন কেন এখন? লিপ কিস করি নাই, তোমার ঠোঁটে মশা বসেছিল, ফু দিতে গিয়েছিলাম আর তখনই তোমার ঠোঁটের সাথে লিপ কিস করে ফেলেছি। আপনাকে একটা সুযোগ দিতে পারি। কেমন সুযোগ? বুঝলাম না। আপনি চাইলে আমার সাথে রিলেশন করতে পারেন, পরে আমি ওই মেয়েটাকে ছেড়ে দিব, তখন না হয় আপনাকে বিয়ে করে ফেলবো। দরকার নেই আমার এমন ভালোবাসার। একজনকে কষ্ট দিয়ে আরেকজন সুখী হতে পারে না, তুমি তাকে নিয়ে সুখে থাকো। এই বলে নীলা
চোখে হাত রেখে পানি মুছতে লাগলো। মুছা শেষ করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো দুজন। মাঝরাতে চলে আসলো সাগর বাসায়। কলিং বেল দিতে সাগরের মা এসে দরজা খুলে দিল। সাগর কোনো কিছু না বলে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে সাগর আর ভাবতেছে, নীলা ম্যাম কি আমাকে সত্যি ভালোবেসে ফেলেছে নাকি ভালোবাসে না? ভালোবাসলে তো কান্না করতো না। এসব ভাবতেছে সাগর। অন্যদিকে নীলাও ভাবতেছে কি করবে সে। সাগরের সাথে রিলেশন করবে নাকি করবে না, এসব ভাবতে ভাবতে টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল নীলা। পরের দিন রফিক চৌধুরী সকাল সকাল চলে গেল অফিসে। গিয়ে দেখে নীলা টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। নীলার মাথায় হাত বুলিয়ে দিতে নীলার ঘুমটা ভেঙে গেল। নীলা দাঁড়িয়ে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনি কখন এসেছেন? আমাকে একবার ডাক দিবেন না? তুমি ঘুমিয়েছিলে তাই ডাক দেই নেই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। বাসায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? না স্যার, বাসায় কোনো সমস্যা হয় নাই, এমনি ভালো লাগতেছে না তাই আর কি এমন দেখাচ্ছে আমাকে। ঠিক আচ্ছা, তুমি বাসায় চলে যাও। আজকে 2 দিনের ছুটি দিলাম তোমাকে। ঠিক আছে স্যার। নীলা চলে গেল বাসায়। এদিকে রফিক চৌধুরী ফোন দিল সাগরকে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে সাগর বলতে লাগলো, হ্যালো আব্বু। কোথায় আছিস রে তুই এখন? এই তো আব্বু, বাসায় আছি। কেন? থানায় আসতে পারবি না কি একটু এখন? জরুরি কাজ আছে নাকি? না, জরুরি কাজ নেই। নীলাদের বাসায় যাব তোকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। এত তাড়াহুড়ো করার কি দরকার আছে? নীলা ম্যাম যেই সময় বলবে ওই সময় আমরা যাব। নীলা মেয়ে মানুষ, সে কখনোই বলবে না নিজের মুখে। আমি বুঝতে পারি নীলার মুখ দেখে। এখন তুই কি চাস সেটা বল। আমি আরও কিছুদিন সময় চাই, নীলার মুখ থেকে শুনবো আমি সব কিছু। ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর। সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে তার বন্ধুরা বসে আছে। সাগর গিয়ে পাশে বসলো তাদের। এমন সময় সিয়াম বলে উঠল, কি রে সাগর, বেশ ভালোই তো চলছে প্রেম, তাই না? দোষ সালা, আমি আবার কার সাথে প্রেম করি দেখলি তুই? হইছে, আর কিছু বলতে হবে না। সাদিয়ের সাথে বেশ ভালোই প্রেম করতেছিস তুই। প্রতিদিন ঘুরতে নিয়ে যাস তাকে। আমাদেরকেও তো দিতে পারিস, আমরাও তো ঘুরতে নিয়ে যাই তাকে। শালা, ঘুরতে নিয়ে যাইতে চাইলে যাবি, আমাকে বলিস কেন? ঘুরতে নিয়ে যাওয়ার আগে একটা কথা শুনে যা। সাদিয়াকে এমনি যেমন ভালো দেখিস, কে কিন্তু অন্যরকম। যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে তাহলে কপালে 380% মাইল লেখা আছে, এটা মনে রাখিস। সমস্যা নাই, আমি কোনো মেয়ের সাথে কথাই বলবো না। তুই শুধু সাদিয়ার সাথে আমার একটু সেটিং করিয়ে দে। ঠিক আছে, আমি সেটিং করিয়ে দিব নে। এখন তাহলে আমি যাই। সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে রফিক চৌধুরী এসে দরজা খুলে দিল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ সাগর নীলার সাথে কোনো যোগাযোগ করে নাই। এদিকে নীলা পুরোপুরি পাগল হয়ে গেছে সাগরকে না দেখতে পেয়ে। রাত 10টায় নীলা বসে আছে তার কেবিনে। এমন সময় রফিক চৌধুরী আসলো। নীলাকে দেখে বলতে লাগলো, নীলা আমার সাথে আসো। কোথায় যাব স্যার? আগে তো আসো আমার সাথে, এরপর বলতেছি। রফিক চৌধুরী নীলাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই রুনা খাতুন এসে দরজা খুলে দিল। এদিকে নীলা কিছুই বুঝতেছে না সে কোথায় এসেছে, কেন এসেছে। স্যার, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? 2 তলায় ডান পাশের রুমটা দেখতেছো না? ওই রুমে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। যাও এখন। ঠিক আছে স্যার। নীলা চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর ঘুমাচ্ছে। নীলা সাগরকে দেখে মুচকি হাসি দিল। দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো বিছানায়। লাইটটা অফ করে দিয়ে সাগরকে জড়িয়ে ধরে সাগরের গালে মুখে ঠোঁটে কিস করতে লাগলো। এদিকে সাগর বেশ বুঝতে পারতেছে কেউ তাকে জড়িয়ে ধরে আছে। এই কে আমার রুমে এসেছেন? এখনই আমার রুম থেকে চলে যান। এই চুপ, বেশি কথা বলিস কেন? চুপচাপ শুয়ে থাক, বেশি কথা বললে তোর খবর আছে। নীলা ম্যাম, আপনি কখন আসলেন এইখানে? সাগর আর কিছু বলল না নীলাকে। এদিকে নীলা সাগরকে এমনভাবে জড়িয়ে ধরে আছে সাগর একটু নড়াচড়া করতে পারছে না।
সাগর কোনো রকম নীলার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। পরদিন সকালে সাগরের ঘুম ভাঙতেই দেখতে পেল নীলা এখনো ঘুমাচ্ছে, তাকে আগের মতো জড়িয়ে ধরে। এটা দেখে সাগর নীলার কাছ থেকে উঠে যেতে যাবে, এমন সময় নীলা কড়া গলায় বলতে লাগলো, এই চুপচাপ শুয়ে থাক, বেশি নড়াচড়া করলে কিন্তু তোর খবর আছে। সকাল 10টা বেজে গেছে, এখনো যদি শুয়ে থাকি আম্মু আব্বু কি মনে করবে? যা ইচ্ছা মনে করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, এখন তোকে ছাড়া আমি একটুও থাকতে পারি না। এখন তো থাকতে পারেন না বুঝলাম, আগে ছিলেন কিভাবে? আগে তো আমাকে সহ্য করতে পারতেন না। তখন তো তোর প্রতি কোনো অনুভূতি ছিল না, এখন তোর প্রতি অনুভূতি, ফিলিংস সবকিছুই আছে। এই বলে নীলা সাগরের ঠোঁটে লিপ কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় রুনা বেগম এসে দরজায় নক করতে করতে বলতে লাগলো, নীলা, সাগর এখন ওঠ, অনেক সকাল হয়েছে, খাবার খাবি? শাশুড়ি আম্মা, আজকে আপনার ছেলে খাবার পাবে না, এমনিতে আপনার ছেলের পেট ভরে যাবে, আপনি গিয়ে খাবার খেয়ে নেন। ঠিক আছে, আমি গিয়ে খাবার খেয়ে নিতেছি। রুনা বেগম চলে গেল। এদিকে সাগর নীলা দুইটা ভাবের দিকে তাকিয়ে এইদিকে সাগর নীলার দুইটা ডাবের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, খাবে নাকি? খাবো, দিবা এখন? এখন না, বাসর রাতে দিব, তখন যত ইচ্ছে খেও, বাধা দেব না। তো এখন ধরতে তো পারবো তাই না? ধরো, সমস্যা নেই। সাগর নীলাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। দুপুরে দুজন উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই রুনা বেগম এসে খাবার রেডি করে দিতে লাগলো। শাশুড়ি আম্মা, আপনিও বসে পড়েন আমাদের সাথে, আপনি তো খান নাই মনে হয়। আমি এখন খাবো না, আমি আরো পরে খাবো, এখন তোমরা খাবার খেয়ে নাও। নীলা আর সাগর খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া করে দুজন চলে আসলো ছাদে, বসে বসে গল্প করতেছে। এমন সময় নীলার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, হ্যালো আম্মু, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আর আজকে বাড়িতে আসিস নাই কেন? আম্মু, আমি একটু তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে এসেছি, তাই আর কি বাসায় যেতে পারি নাই। ও আচ্ছা, একবার ফোন দিয়ে বলতে তো পারতি, আমরা যে টেনশন করি সেটা জানিস না। সরি আম্মু, আমি বিকেলে বাসায় যাব, রাখলাম এখন। নীলা ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দুজন চলে আসলো রুমে। এখন বাসায় চলে যাও, কালকে একেবারে না হয় শ্বশুর শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় আসবে, তখন না হয় আমাদের বিয়ে দিয়ে কথা হবে। ঠিক আছে, এখন আমি গেলাম। নীলা সাগরের পুরো মুখে কয়েকটা কিস করে চলে গেল নিচে। রুনা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। এদিকে সাগর আর বাসায় না থেকে চলে গেল বাহিরে। শ্যামকে ফোন দিতেই শ্যাম ফোনটা রিসিভ করলো। কিরে, এখন কোথায় আছিস তুই? এই তো সাদিয়াকে নিয়ে পার্কে বসে আছি, তুই কোথায় আছিস? আমি তো 3 রাস্তার মোড়ে। আচ্ছা, তো তোরা দুইজন থাক, পরে কথা হবে। তুইও চলে আয়, এইখানে সবাই আছে, শুধু তুই ছাড়া। আচ্ছা, আমি এখনই আসিতেছি। এই বলে সাগর একটা রিক্সা করে চলে গেল সেই জায়গায়। পার্কে প্রবেশ করতেই দেখতে পেল তার বন্ধুরা বসে আড্ডা দিতেছে। সাগরকে দেখে সাদিয়া মুখ লুকাতে লাগলো। এটা দেখে সাগর বলল, আর মুখ লুকাতে হবে না, আমি তোদের খুব ভালো করেই চিনি। যেখানে সব কিছু আমি সেটেল করে দিলাম, ওইখানে আবার আমার সামনে মুখ লুকানো হচ্ছে। শরম, আমার বুঝি শরম করে না ভাইয়া? তোর আবার কিসের শরম? পিচ্ছি মানুষ, রিলেশন করতেছিস, এটাই তো অনেক। সিয়াম, বিয়ে করবি কবে এটা বল আগে। মন তো চাইতেছে এক্ষুনি বিয়ে করে ফেলি, কিন্তু এখন বিয়ে করা যাবে না। সবার আগে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরির ব্যবস্থা না করলে সাদিয়াকে বিয়ে করতে পারবো না। সাদিয়া, তোদের অফিসে না হয় একটা চাকরি খুঁজে দে তোর আব্বুকে বলে। তোদের বিয়ে হয়ে গেলে সব কিছু তো তোর নামেই থাকবে। আচ্ছা, আমি রাতে আব্বুকে বলে দেখি আব্বু কি বলে। আশা করি আব্বু একটা কাজ ব্যবস্থা করে দিবে। দেখ। সাগর তাদের সাথে আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গেল। 5টার সময় সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের মা এসে দরজা খুলে দিল। সাগর, চলে এসেছিস তুই? এই নে, এইগুলো নিয়ে আয় বাজার থেকে, কালকে নীলা তার আব্বু আম্মুকে নিয়ে আসবে। এইগুলো শেষ হয়ে গেছে, না আনলে রান্না করতে পারবো না।
ঠিক আছে আম্মু, আমি আনতেছি এখনই। সাগর চলে গেল। বাজারে সব কিছু নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু দরজা খুলে দিল। বেশ কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাটের উপরে এসে বসতে নীলার নাম্বার থেকে কল আসলো। সাগর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কি করো এখন? এই তো বাজার থেকে আসলাম মাত্র। তুমি কি করো? আমি শুয়ে আছি। কালকে আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। আম্মু বলেছে আমাকে রাতে আসবে নাকি আমাদের বাসায়। কেন, একা থাকতে পারবে না নাকি? তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না আমার। রাতে চলে আসবে আমাদের বাসায়। ঠিক আছে পিচ্চি, রাতে চলে আসবো। সাগর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। এইদিকে নীলাও চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতে সাগর গিয়ে দরজা খুলে দিল। নীলাকে সামনে দেখে একটা মুচকি হাসি দিল সাগর। নীলা সোজা চলে গেল রান্নাঘরে। গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করতেছে। শাশুড়ি আম্মা কি রান্না করতেছেন এখন? কি আর রান্না করব, মাংস আর ভাত রান্না করতেছি। তুমি গিয়ে টিভি দেখো, আমি আসতেছি একটু পর। ঠিক আছে শাশুড়ি আম্মা। নীলা আর সাগর বসে বসে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। নীলা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল রফিক চৌধুরী দাঁড়িয়ে আছে। রফিক চৌধুরীকে দেখে পা জড়িয়ে ধরে সালাম করে নিল নীলা। আরে আরে নীলা, কি করতেছে এসব? সারো। ছেড়ে দিলাম। এখন বলেন, এত রাতে কোথা থেকে আসলেন শ্বশুর আব্বা? অফিসে গিয়েছিলাম। এই নাও রিজাইন লেটার তোমার জন্য। আমাকে রিজাইন লেটার দিতেছেন কেন? আমি কি করেছি? তুমি কিছুই করো নাই। তুমি আমার বাড়ির বউ, সো তোমাকে কোনো কাজ করতে দিব না। আর তাই তোমার রিজাইন লেটার দিয়ে দিলাম। কিন্তু আমি তো জবটা করতে চাইছিলাম। আমি থাকতে তুমি জব করবে কেন? আর আমাদের কোনো কমতি নেই যে তোমাকে চাকরি করতে হবে। আমি সেটার জন্য চাকরি করতে চাইনি, আমার স্বপ্ন ছিল এটা, তাই আর কি বললাম। আমি চাকরিটা করতে চাইছিলাম। হয়েছে, এখন আর কিছুই বলতে হবে না। চলো খাবার খাই গিয়ে। সবাই রাতে খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। এইদিকে নীলা সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 7টায় নীলা উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। তার শাশুড়ি মায়ের সাথে রান্না করতে লাগলো। রান্না করতে করতে সকাল 10টা বেজে গেল। এমন সময় কলিং বেল বেজে উঠল। নীলা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার মা বাবা দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি এই বাড়িতে। ভেতরে আসো তোমরা। সবাই ভিতরে চলে আসলো। নীলা দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল উপরে। গিয়ে দেখে সাগর এখনো ঘুমাচ্ছে। সাগরকে ডাকতে লাগলো নীলা। এই সাগর ওঠো, এখন সকাল হয়েছে তো। আব্বু আম্মু নিচে এসে বসে আছে, তাড়াতাড়ি ওঠো। এমন করো কেন? আর একটু ঘুমাতে দাও। আর ঘুমাতে হবে না, তোমাকে যেটা বলেছি এটা করো। উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা যাও, আমি আসতেছি। নীলা চলে গেল নিচে। এদিকে সাগর ফ্রেশ হয়ে চলে গেল সোজা রান্নাঘরে। গিয়ে দেখে তার মা এখনো রান্না করতেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তুমি এখনো রান্না করতেছো কেন? রান্না করা শেষ, সবকিছু গুছিয়ে রাখতেছি। তুই এক কাজ কর, সবাইকে নিয়ে খাবার টেবিলে যা, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে আম্মু, আসো তাড়াতাড়ি। সাগর সবাইকে নিয়ে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে সোফায়। এমন সময় নীলার আম্মু বলতে লাগলো, দেখুন আমাদের কিন্তু একটা মাত্র মেয়ে, কোনো দিন কোনো কিছুতে অমত করি নাই। সে যা বলেছে তাই করতে দিয়েছি, এখন সে যাই বলবে তাই হবে। বেয়ার আপনারা কথা বলে বিয়েটার ডেট ফাইনাল করুন। সাগর, নীলা, তোমরা দুজন কিভাবে বিয়ে করতে চাও শুনি? কাজী ডাকবো নাকি অনুষ্ঠান করে বিয়ে করবে? দেখুন, আমি দুই পরিবারের কোনো টাকা নষ্ট করতে চাইতেছি না। আজকে রাতে আমাদের বিয়ে হবে, জাস্ট কাজে ডেকে বিয়ে পড়িয়ে দিবেন আমাদের। ঠিক আছে, তোমার যেহেতু ইচ্ছা এটাই হবে। সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর নীলা বসে আছে সোফায়। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। নীলা গিয়ে দরজা খুলতে দেখতে পেল সাগরের আব্বু সাথে একজন কাজী নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে সম্মানস্বরূপ ঘরে নিয়ে আসলো। কার কার বিয়ে হবে আজকে?
এই মেয়েটার এবং আমার ছেলের। ও আচ্ছা, তাহলে বিয়ে পড়াতে শুরু করেন। সাগর আর নীলার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল কাজী। এইদিকে সাগর বসে আছে সোফায়। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল সাগরের সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে। তারা ভিতরে এসে সাগরকে নিয়ে চলে গেল ছাদে। সাগরের হাতে কয়েকটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলতে লাগলো, শালা তোর আর ভালো হলি না, এইগুলো এখন ইউজ করা যাবে না, আরও কয়েক মাস পর থেকে ইউজ করব। সাগরের কথা শুনে সবে হাসতে লাগলো। রাত প্রায় 2টা। এমন সময় সাগরের মা এসে বলতে লাগলো, সাগর, অনেক রাত হয়েছে, রুমে যা, মেয়েটা একা একা বসে আছে। আম্মু যাইতেছি। এই আমি যাই রে, আবার কালকে দেখা হবে। সাগর চলে গেল রুমে। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে নীলা এসে সাগরের পা ধরে সালাম করতে সাগর নীলাকে নিচ থেকে উঠে বুকের সাথে চেপে ধরল। বেশ কিছুক্ষণ থাকার পর সাগর বলতে লাগলো, এই যে পুলিশ ম্যাম, এখন কি আমি আপনাকে আদর করতে পারি? এখন আদর করতে পারো, তবে আস্তে আস্তে করবে। তুমি অনেক লুচু ছেলে, কি থেকে কি করে বসো আল্লাহই ভালো জানে। হা, আজকে রাতে আমি আমার সিনিয়র বউকে আদর করব বলে সাগর আস্তে আস্তে নীলার ঠোঁট থেকে শুরু করে গালে, পিঠে, ঘাড়ে সব জায়গায় কিস করতে লাগলো। নীলাকে উৎসাহিত করে তুলল যাতে দুজন অনেকক্ষণ আদর করতে পারে। ওই এখন আদর করো, আমি আর থাকতে পারছি না। এই তো, ওয়েট, চিৎকার করবে না কিন্তু। এই বলে সাগর আদর করতে লাগলো নীলাকে। এইদিকে নীলা সাগরকে জড়িয়ে ধরে এইদিকে নীলা সাগরকে জড়িয়ে ধরে আদর উপভোগ করতেছে। বাকিটা ইতিহাস। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের অন্ধ ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।